জোট করলেও ভোট করতে হবে নিজ প্রতীকে, এমন বিধান রেখে সংশোধিত আরপিওর অধ্যাদেশ জারি। বিশৃঙ্খলা না করতে মনোনয়ন বঞ্চিতদের কড়া হুঁশিয়ারি বিএনপির। সড়ক অবরোধ ও সহিংসতা করায় সীতাকুণ্ডে 4 নেতাকে বহিষ্কার। শরিকদের নিয়ে শীঘ্রই চূড়ান্ত প্রার্থী তালিকা দেবে জামায়াত, বললেন আমির। ফেব্রুয়ারিতে সরকারের কাছে জাতীয় নির্বাচন দাবি। ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনায় ভবনের উচ্চতা বৃদ্ধিতে ব্যবসায়ীদের স্বস্তি, ক্ষুব্ধ পরিকল্পনাবিদরা। বাস্তবতা মেনেই সিদ্ধান্ত, বলছে রাজু। এবং নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হবার হাতছানি মামদানির সামনে। কয়েক ঘন্টা পরে ভোট, সরকারি বরাদ্দ নিয়ে হুমকি ট্রাম্পের। স্বাগত। এখন বাণিজ্যে শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। নিবন্ধিত রাজনৈতিক দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার। সোমবার রাতে আইন মন্ত্রণালয় থেকে অধ্যাদেশের গ্যাজেট জারি হয়। আরপিও সংশোধনীর বিষয়ে ইসির বেশ কিছু প্রস্তাবনা নিয়ে গত 23 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন পায়। এরপরই আরপিওর 20 অনুচ্ছেদে থাকা নিজ দলের প্রতীকে ভোট করার বিষয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি তুলে ইসি বরাবর চিঠি দেয়। যদিও গ্যাজেটের আগে ইসির কিছু করার নেই বলে জানানো হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ সংশোধন আনা হয়েছে আরপিওতে। আরপিও সংশোধন অধ্যাদেশে জারির মধ্য দিয়ে নির্বাচনী আইনের সব ধরনের সংস্কার কাজ শেষ হলো। সারাদেশের বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির মনোনয়ন না পাওয়া প্রার্থীর সমর্থকরা। বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তারা। বিভিন্ন জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। বিএনপির সম্ভাব্য মনোনয়ন তালিকায় পছন্দের প্রার্থী না থাকার জন্যই এমন ক্ষোভ দেশের বিভিন্ন স্থানে। বেশ কিছু আসনে মনোনয়ন বাতিলের দাবি তুলছেন সমর্থকরা। চট্টগ্রাম 4 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেয়ায় সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সমর্থকরা। সীতাকুণ্ডে মহাসড়কের 3টি স্থানে অবস্থান নিয়ে এই বিক্ষোভ চলে। এতে মহাসড়কের দুপাশে আটকা পড়ে শত শত যানবাহন, বিপাকে ঢাকা চট্টগ্রামে যাতায়াত করা শত শত যাত্রী। স্থানীয়রা জানায়, কেন্দ্রীয় বিএনপি থেকে চট্টগ্রাম 4 আসনে কাজী সালাউদ্দিনের নাম ঘোষণার পরপরই সড়কে নেমে আসেন আসলাম চৌধুরীর সমর্থকরা। কেন্দ্রের কাছে এবং দেশনায়ক তারেক রহমানের কাছে এই সীতাকুণ্ড নেতাকর্মীদের একটাই দাবি, এই অবৈধ নমিনেশন প্রত্যাহার করে অবিলম্বে। এখানে লোকাল মনে হয় কোন এমপিকে হয়তো বা নমিনেশন দেয় না মনে হচ্ছে, শুনছিলাম। এখন দেখি যে এই অবস্থা, আমরা দাঁড়ায় আছি সবাই। আমি বাড়িতে যাইতে পারতেছি না, সেজন্য এখন হঠাৎ অবরোধ দেখছিলাম। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিত সাজ্জাদ হোসেন সিদ্দিকীর কর্মী সমর্থকরা। সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলায় এই বিক্ষোভ কর্মসূচি হয়। এদিকে নাটোরের লালপুরে মনোনয়ন প্রত্যাশী ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে নাটোর 1 আসনের মনোনয়নপ্রাপ্ত ফারজানা শারমিন পুতুলের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় জিল্লুর রহমান নামে রাজনের এক সমর্থক আহত হয়। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মেহেরপুরের গাংনীতে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন সমর্থিত নেতাকর্মীরা। সোমবার রাত 8টার দিকে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় নেতাকর্মীরা অবৈধ মনোনয়ন মানি না বলে স্লোগান দিতে থাকেন। জেলা বিএনপি এবং এর সমস্ত অধীনস্থ কমিটির পক্ষ থেকে এই মনোনয়নকে প্রত্যাখ্যান করছি। দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করেছি জাবেদ মাসুদ মিল্টনের সাথে। আমরা চাই জাবেদ মাসুদ
মাসুদ মিল্টনকেই নমিনেশন দিতে হবে। কুষ্টিয়া ৩ আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাবুদ্দিনের সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। রাত ৯টায় শহরের সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ মিছিল করেন তারা। নাজমুস সাকিব সামি, এখন। এদিকে বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণার পর জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় 4 নেতাকর্মীকে দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল, ভাটিয়ারি বাজার, জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধের ঘটনা ঘটে। জনস্বার্থ বিরোধী এসব কর্মকাণ্ডের কারণে আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ির সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। অন্তর্বর্তী সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে বলে আশা করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তবে রাজনৈতিক উত্তেজনা যেন মতবিরোধের রূপ না নেয় সেজন্য দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দীর্ঘ সফর শেষে মধ্যরাতে দেশে ফিরে একথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মেহরাব সুমন। 16 দিনের বিদেশ সফর শেষে মঙ্গলবার ভোরে দেশে ফেরেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দলের আমিরকে স্বাগত জানাতে মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হন নেতাকর্মীরা। বিমানবন্দরে নেমে ডাক্তার শফিকুর রহমান সরকারের কাছে প্রতিশ্রুত সময়ে নির্বাচন দাবি করেন। তবে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট সহ বেশ কয়েকটি ইস্যুতে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা যেন মতবিরোধে রূপ না নেয় সে ব্যাপারে সতর্ক করেন তিনি। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। ফেব্রুয়ারিতে নির্বাচন আপনারা, আমরা, দেশবাসী সবাই দেখতে চাই ইনশাআল্লাহ। শুধু আমরা না, সবাইকে নিয়ে আমরা দেখতে চাই। এর আগে বিভিন্ন সময়ে নানা আসনে অনানুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী ঘোষণা করেছে দলটি। তবে এবারও জামাতের আমির জানালেন, শীঘ্রই আসছে চূড়ান্ত প্রার্থী তালিকা। যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরো অনেককে আমরা ধারণ করব দেশ এবং জাতির স্বার্থে। সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাআল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব। নির্বাচন কমিশনের প্রযুক্তিগত ত্রুটি থাকায় অনেকেই ভোটার হতে পারেননি। প্রবাসীদের ভোটার হতে নির্বাচন কমিশনের শর্ত জুড়ে দেওয়ার সমালোচনা করেন তিনি। অক্টোবরের 30 তারিখ পর্যন্ত সময় পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে 19 অক্টোবর ঢাকা ত্যাগ করেন ডাক্তার শফিকুর রহমান। সফরে বিভিন্ন দেশের সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করার কথা জানান তিনি। দুনিয়ার সকলের সাথেই আমরা সম্মানজনক সম্পর্ক চাই। মেহরাব সুমন, এখন, ঢাকা। মহানগরী ঢাকার নগর পরিকল্পনায় আবারও বড় পরিবর্তন। নতুন করে অনুমোদন পেয়েছে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা 2025, যাতে স্থান ভেদে দ্বিগুণেরও বেশি বাড়ানো হয়েছে ভবনের উচ্চতা। এতে ব্যবসায়ীদের স্বস্তি মিললেও নগরীর বাসযোগ্যতা নিয়ে ক্ষুব্ধ পরিকল্পনা ও পরিবেশবিদেরা। অনেকের তো ক্ষোভ খোদ রাজুকের উপরই। অভিযোগের জবাবে বাস্তবতা মেনেই পরিকল্পনা প্রণয়নের দাবি রাজুক চেয়ারম্যানের। আরও জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। কংক্রিটের ভবন তোলার দৌড়ে হাঁসফাঁস করছে ঢাকা। ভবনের ছায়ায় হারিয়ে যাচ্ছে আলো বাতাস, এক টুকরো খোলা আকাশের জীবন। নিচে যানজট, উপরে কংক্রিটের প্রতিযোগিতা। এই বিশৃঙ্খল ও অব্যবস্থাপনার নগরীকে নতুন করে নিয়মের মধ্যে আনতে 2008 সালে ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাব নিয়ে আসে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক, যার লক্ষ্য ছিল টেকসই ও দীর্ঘমেয়াদী নগর পরিকল্পনা। কিন্তু সময়ের সাথে নগর তার যে গতিবিধির পরিবর্তন ঘটিয়েছে তার সাথে খাপ খাইয়ে নিতে 2022 থেকে 2035 সাল অবধি নতুন ড্যাপের আহ্বান করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক।
গেল ১৯ অক্টোবর ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০২৫-এর নীতিগত অনুমোদন দেয় ড্যাব রিভিউ সংক্রান্ত উপদেষ্টা কমিটি। এখানে সবুজ খোলা জায়গা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফ্লোর এরিয়া রেশিও বা ভার। আর এই ভারের মানের উপর ভিত্তি করেই জানা যায় ওই এলাকায় সর্বোচ্চ কত উচ্চতার ভবন নির্মাণ করা যাবে। সংশোধিত ড্যাবে মিরপুর, মহাখালী, মোহাম্মদপুর, পুরান ঢাকা ও খিলগাঁও সহ বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে উচ্চতার সীমা। এর মধ্যে করাইল, খিলক্ষেত আর মিরপুর টিওএইচএসে উচ্চতা সীমা বেড়েছে দ্বিগুণেরও বেশি। আগে যেখানে অনুমোদন ছিল ৫ তলা ভবনের, সেখানে এখন নির্মাণ করা যাবে ১০ থেকে ১১ তলা পর্যন্ত। তবে গুলশান, বনানী ও ধানমন্ডি আবাসিক এলাকায় কিছুটা কমেছে ভারের মান। এরপরও খুশি নন আবাসন ব্যবসায়ীরা। তাদের দাবি, নগরীর বৃহত্তর জনগোষ্ঠীর আবাসন চাহিদা মেটাতে আরও উঁচু ভবনের প্রত্যাশা তাদের। ডেভেলপারদের জন্য বা ভূমি মালিকদের জন্য অস্বস্তি রয়ে গেছে, যেখানে আরেকটু এলিমিনেট হতে হবে। কারণ ঢাকার জমির দাম কত, হিউজ। তা আপনি যদি ফ্ল্যাট বানায় যদি বিক্রি করে যদি সেই ল্যান্ডের ভ্যালু না পান, তাহলে তো আপনি ডেভেলপ করতে চাবেন না। ভূমিকম্প, আগুন ঝুঁকিতে থাকা এই বিপদের নগরীতে সংশোধিত ড্যাব নিয়ে ক্ষোভ জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। কমিটিতে থাকা তাদের পরামর্শ মানা হয়নি। ব্যবসায়ীদের সুবিধা দিতেই পরামর্শ অগ্রাহ্য করার অভিযোগ তাদের। এমনকি ঢাকার আশেপাশে কৃষি জমিকে নালা দেখিয়ে ভবন তোলার বৈধতা দেওয়ার অভিযোগ তাদের। আমি মনে করি এখানে বিশাল একটা অন্যায় কার্যক্রম হয়েছে সকলের চোখের ফাঁকিতে। একটা বিতর্ক বাজারে রাখা হয়েছিল উঁচু ভবন, নিচু ভবন। মনে রাখা দরকার, ছোট ছোট রাস্তায় উঁচু ভবনগুলো অবৈধ, কিন্তু ওই বিতর্কের মধ্যে দিয়ে এই যে অসংখ্য বন্যাপ্রবণ অঞ্চল এবং কৃষি জমি অনুমোদন দেওয়া হয়েছে বিশেষ বিবেচনায়, এগুলোর প্রত্যেকটা গর্হিত অপরাধ। এই যে ড্যাবকে সংশোধনের নাম দিয়ে যে উপদেষ্টা পরিষদে যে জিনিসটাকে নীতিগতভাবে অনুমোদন করার চেষ্টা করা হলো, সেটা হচ্ছে যে পুরোটাই আবাসন ব্যবসায়ীদের চাপে। যেই শহরে দিনকে দিন তাপ বাড়ছে, যেই শহরে বিল্ডিংগুলোর ভেতরে আলো বাতাস ঢোকার কোনো আয়োজন নাই, সেই শহরে আপনি আরও ফার বাড়িয়ে বিল্ডিংগুলোকে আরও উচ্চতর করে, তাহলে এই শহরে কি আরও আরবান হিট আইল্যান্ড যেটা বলি, নগরের তাপ বাড়ছে, সেটা আরও বাড়াবেন? অভিযোগের উত্তর জানতে রাজুক ভবনে যায় এখন টিভি। সেখানে গিয়ে দেখা মেলে চেয়ারম্যানের টেবিল ঘিরে আবাসন ব্যবসায়ীদের ভিড়। চেয়ারম্যানের দাবি, বাড়তি জনসংখ্যার চাহিদা ও আবাসন বাস্তবতা মেনেই নির্ধারিত হয়েছে নতুন ভার। আমরা চেষ্টা করছি সবাইকে অ্যাকোমোডেট করার। তবে এখানে এটা ঠিক যে মূল পার্থক্যটা সব শেষে যায় দুই জায়গায় দাঁড়াইছে। ডেভেলপারদের কিছু দাবি ছিল, আবার প্ল্যানারদের কিছু দাবি ছিল। অ্যাকচুয়ালি বাস্তবতার নিরিখে আমরা মাঝামাঝি বলবো না, যতটুকু সম্ভব এই বাস্তবতার নিরিখে আমরা একটা সিদ্ধান্ত আমরা প্রস্তাব দিছি, এবং এই প্রস্তাবটা কিন্তু তাদেরও ছিল, যারা প্ল্যানার্স, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার সবারই কিন্তু এই প্রস্তাবটা ছিল। এইটা আমরা আমাদের যে মন্ত্রিপরিষদের যে কমিটি ছিল সেই কমিটিতে আমরা দিছি। পরিকল্পনায় কোনো অসঙ্গতি থাকলে ভবিষ্যৎ সংশোধনীতে তা ঠিক করা হবে বলেও জানান তিনি। আতিক মেজবালগ্ন, এখন, ঢাকা। স্টারলিংক, অগ্নি সিস্টেম ও ব্র্যাক সহ দেশি বিদেশি একাধিক প্রতিষ্ঠান বিনিয়োগ করছে রাজশাহী হাইটেক পার্কে। তাতে পার্ক ঘিরে বাড়ছে সম্ভাবনা। তবে ৫ আগস্টের ক্ষতি পুষিয়ে নিতে অবকাঠামো মেরামত ও সরকারি সহযোগিতা চান ব্যবসায়ীরা। উদ্যোক্তা বান্ধব পরিবেশ ও বিশ্ববিদ্যালয়গুলোর সাথে পার্কের সম্পর্ক তৈরির দাবি বিশেষজ্ঞদের। লোকসানে চলতে থাকা পার্কটি দ্রুত লাভবান হবে বলে প্রত্যাশা ঊর্ধ্বতন কর্মকর্তাদের। আরও জানাচ্ছেন রাকিবুল হাসান। ৩১ একরের রাজশাহী হাইটেক পার্ক যাত্রা শুরুর পর ২০২৪-এর ৫ আগস্টের পর থেকে চলে স্থবিরতায়। তবে সম্প্রতি তা কাটিয়ে বিনিয়োগে নতুন গতি পেয়েছে পার্কটি। হাইটেক পার্ক জুড়ে ৮টি বাণিজ্যিক প্লটের সবকটি ছিল ফাঁকা। গেল মাস থেকে একে একে বিনিয়োগ এসেছে সেখানে। ৪০ বছরের জন্য ১ একরের প্লটে গ্রাউন্ড স্টেশন নির্মাণ করেছে মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক। পাশের প্লট বরাদ্দ নিয়েছে দেশীয় আইটি প্রতিষ্ঠান অগ্নি সিস্টেম। এছাড়া ২ একরের ব্র্যাক আইটি আর ১২তলা অত্যাধুনিক সিলিকন টাওয়ারে ২৪০০ বর্গফুট জায়গা নিচ্ছে প্রাণ আরএফএল সহ একাধিক প্রতিষ্ঠান। তাতে দ্রুতই ব্যস্ত হয়ে উঠবে হাইটেক পার্ক। আইটি ইনকিউবেশন সেন্টারে এখন 7টা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। সেখানেও কোনো ফাঁকা স্পেস আমাদের নেই, অর্থাৎ ওটা পরিপূর্ণভাবেই কার্যক্রম পরিচালনা করছে। এবং এই সিলিকন টাওয়ার যেটাতে আমরা দেখতেছি 12 তলা বিশিষ্ট, এই বিল্ডিংয়ে আমাদের 19টা কোম্পানিকে আমরা স্পেস বরাদ্দ দিয়েছি।
যারা এখন অলরেডি অনেকে কাজ করছে, অনেকে তাদের অফিস ডেকোরেশনের কাজ শুরু করেছে। সবচেয়ে বড় যেটা অ্যাচিভমেন্ট 5 তারিখের পরে, 5 আগস্টের পরে, সেটা আমাদের এখানে স্টারলিংকের একটা গ্রাউন্ড স্টেশন করা হয়েছে এবং 1 একর জমি তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া আরেকটি প্রতিষ্ঠান অগ্নি সিস্টেমস, তাদেরকেও 1 একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। তবে হাইটেক পার্কের বর্তমান ব্যবসায়ীরা বলছেন নিরাপত্তা, উপযুক্ত পরিবেশ তৈরি আর প্রাতিষ্ঠানিক ব্র্যান্ডিংয়ে পিছিয়ে আছে কর্তৃপক্ষ। পাশাপাশি গেল 5 আগস্টের ঘটনায় ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি পুষিয়ে না দেয়ায় বড় বিনিয়োগে ঝুঁকি মনে করছেন তারা। আমার কাছে যে কনসার্নটা সেটা হচ্ছে সিকিউরিটি কনসার্ন। হাইটেকের বাউন্ডারিটা এখনও কোথাও কোথাও অরক্ষিত, এটা একটা পয়েন্ট। আর একটা জিনিস হচ্ছে এখানকার সিসিটিভি ক্যামেরা সিস্টেম এবং এখানকার এন্ট্রি এক্সিটের যে আগের যে সিস্টেমগুলো ছিল, এটাকে যদি আবার নতুন করে করা যায়, এটা একটা পয়েন্ট। আমাদের যে ক্ষতিটা হয়েছিল সেটার অডিট বা বিভিন্ন কিছু ক্লিয়ার হয়েছে, বাট সে ক্ষতিপূরণটা কিন্তু আমরা এখনও কোনো কোম্পানি পাই নাই। তো এইটা যদি কোম্পানিগুলোকে প্রোভাইড করা যায় তাহলে কোম্পানিগুলো আরও বেটার কিছু করবে। যারা রাজশাহী কেন্দ্রিক আছেন মানুষজন, যারা এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বা টেক ইন্ডাস্ট্রিতে আসতে চায়, তাদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি হচ্ছে যে তারা একটা হাবে এসে, একটা জায়গাতে এসে অনেকগুলো কোম্পানি পেয়ে যায়, তাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পায় এবং অনেক ক্ষেত্রে সেশন চালু হয় বা কোর্স ছাড়ে। এদিকে হাইটেক পার্কের উপপরিচালক বলছেন নষ্ট লিফট, নিরাপত্তা কন্ট্রোল রুম ও অন্যান্য সুবিধার জন্য চাহিদা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। সরকার ব্যবসা করার জন্য শুধুমাত্র নয়, সরকার এখানে একটা সেক্টরকে, একটা ইন্ডাস্ট্রিকে দাঁড় করানোর জন্য কাজ করছে। কাজে এই ইন্ডাস্ট্রি দাঁড় করানো যে খুব রাতারাতি হয়ে যাবে এরকম না। সিলিকন ভ্যালি কিন্তু 2-1 বছরে হয় নাই। ফলে আমাদের এই আইটি ইন্ডাস্ট্রিটাও আপনার শক্তিশালী হয়ে উঠতে প্রয়োজনীয় সময় দরকার। তো সেই সময়টা আমরা দিতে চাইছি, সেই সময়টা আমরা দিব এবং আমরা সরকারের পক্ষ থেকে আসলে ব্যবসা চিন্তা করে না করে আমরা আসলে ওই সেক্টরটাকে কী করে দাঁড় করানো যায় আগামীর জন্য, সেই লক্ষ্যে কাজ করছি। আইটি বিশেষজ্ঞরা বলছেন হাইটেক পার্কের কর্মীদের মিল ও নিরবিচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই নিশ্চিত করতে হবে। পাশাপাশি দক্ষ কর্মী পেতে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সম্পর্ক তৈরি করতে হবে বলছেন তারা। যে সিকিউরিটি ক্যামেরা নাই সেগুলো দেওয়া যেতে পারে, তারপরে পর্যাপ্ত যেন এন্ট্রান্স, যেন সবাই যেন সেখানে যেতে না পারে, যেতে গেলেও যেন হচ্ছে যে আপনার একটা কন্ট্রোলের মধ্যে দিয়ে যেতে হয়, সে ধরনের একটা ব্যবস্থা আমার মনে হয় করা উচিত। আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, সেটা আমার মনে হয় এখনও এনশিওর করা হয়। হাইটেক পার্কের মধ্যে যে যতগুলো ফার্ম আছে এবং অন্যান্য যে ফার্ম বাইরের আছে, তারা যদি এই জায়গাটা তৈরি করতে পারে তা, এবং আমরা চাই তারা আমাদেরকে ইনভাইট করুক একটু, যে না তোমরা এখানে তোমাদের ছাত্রদেরকে ইন্টার্নশিপ করাতে পারো, তাহলে কি হলো, তাদের সাথে কিন্তু আগের থেকেই আমাদের স্টুডেন্টদের একটা যোগাযোগ হয়ে গেল। রাজশাহী হাইটেক পার্কে বর্তমানে ভাড়া ও সার্ভিস চার্জ বাবদ আয় হয় প্রায় 2 লাখ টাকা, ব্যয় প্রায় 8 লাখ, আর প্রতি মাসে হাইটেক পার্কের ভর্তুকি 6 লাখ। নভেম্বরের পর থেকে এর অনেকটা কাটিয়ে উঠবে বলছে প্রতিষ্ঠানটি। রাকিবুল হাসান, এখন রাজশাহী। ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে বেড়েছে চোরাচালান। বাজারে চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্য আনছেন চোরা কারবারিরা। যদিও বিজেপির নিয়মিত অভিযানে ধরা পড়ছে বিপুল মাদক ও চোরাই পণ্যের চালান, আর চোরাই পণ্য বহনে ব্যবহার করা হচ্ছে সীমান্তের বাসিন্দাদের। তবে চোরাচালান সহ অপরাধ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির কথা জানিয়েছে বিজেপি। আরও জানাচ্ছেন আজিজুল সঞ্চয়। বাইরে দ্রুত করেন, বিএসএফ চলে আসবে। ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে এভাবেই চলে ভারতীয় মাদক ও পণ্য চোরাচালান। মৌসুম অনুযায়ী চোরাই পণ্য আসছে বাংলাদেশে। ভারতীয় মাদক, গরুর মাংস, স্মার্টফোনের ডিসপ্লে, ক্যান্সারের ওষুধ, চশমা, এমনকি ফুচকাও আছে নিয়মিত চোরাচালানের তালিকায়। জেলার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলা ভারত সীমান্তবর্তী। এ 3 উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে সীমান্ত রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে মাদক ও বিভিন্ন চোরাই পণ্য আনছে চোরা কারবারিরা, আর এসব চোরাই পণ্য বহনে ব্যবহার করা হচ্ছে সীমান্তের বাসিন্দাদের। ওটা যতই করাই হোক, চোরাচালান ঠিকই আছে। ওই দিক দিয়ে ইডাল দিয়া পাঠাইতে মাল, আর এরাও এখান থেকে টাকা পয়সা ইডাল দিয়ে পাঠাবো পুটলা বন্ধা। বিভিন্ন ধরনের মাদক আসছে, তারপরে মোবাইলের ডিসপ্লে, তারপরে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মোবাইল ইন্ডিয়া থেকে আসছে। চোরাচালানকারী যারা করতেছে এরা তো পয়সা দিয়া মালিকরা
এই সীমান্ত এলাকার যুবকরা দিয়ে এইগুলা করা। তো এরা এদিকে এদিকে আনা নেওয়া করে, কিছু পয়সা পাহারাতে। এরা আসলে স্মাগলিং এরা করে না, এরা লেবার। তবে বিজিবির অভিযানে প্রতিনিয়ত ধরা পড়ছে মাদক ও চোরাই পণ্যের চালান। গেল 10 মাসে আখাউড়া, বিজয়নগর ও হবিগঞ্জের ধর্মগড় সীমান্ত থেকে 100 কোটি টাকারও বেশি মাদক ও চোরাই পণ্য জব্দ করেছে বিজিবির 25 ব্যাটালিয়ন। ধরা পড়েছে 48 জন চোরাকারবারি। যে সকল লোকাল ছেলেদেরকে ক্যারিয়ার হিসেবে ইউজ করা হয় তারা খুব অল্প বয়সী, 13-14 বছরের বয়সী। তারা সেই এলাকার সব কিছু চেনে, সব জায়গা চেনে, যার ফলে তারা যখন নিয়ে আসতে যায় এবং আমাদের বিজিবি সদস্যরা যখন অ্যাম্বুশ করে, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই তারা তাদের হাতে যে মালটা আছে বা যে আইটেমটা আছে সেটাকে ফেলে দিয়ে তারা দৌড়ে পালিয়ে যায়। আর জেলা প্রশাসক বলছেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ কিছু যেন দেশে না ঢুকতে পারে, সেজন্য সীমান্তে আরও কঠোর নজরদারি করার নির্দেশনা দেওয়া হয়েছে বিজিবিকে। নির্বাচন সামনে আসছে, এই জন্য বিজিবিও প্রখর দৃষ্টি রাখছে বর্ডারগুলোতে, সেই জন্য আমাদের এই ধরাগুলো পড়ছে আর কি। বিজিবি এখন আরও জোরদার হচ্ছেও এবং আরও জোরদার হবে। একটা কিছু যাতে অবৈধভাবে বাংলাদেশে ঢুকতে না পারে সেই বিষয়ে তারা সদা সতর্ক। ব্রাহ্মণবাড়িয়া জেলার 73 কিলোমিটার সীমান্ত ভারতের সঙ্গে। এর মধ্যে 31 কিলোমিটারের সুরক্ষায় বিজিবির 25 এবং বাকি 46 কিলোমিটার রয়েছে 60 ব্যাটালিয়নের দায়িত্বে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। ঋতু পরিবর্তনের সাথে চাঁদপুর সদর হাসপাতালে বাড়ছে ঠান্ডা, জ্বর ও সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে বেশি। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন আর তাদের সুচিকিৎসার জন্য কী ধরনের ব্যবস্থা সেখানে নেওয়া হচ্ছে? গালিব, আমি আপনাকে আসলে শুরুতেই যদি একটু তথ্য দেই তাহলে আসলে বোঝা যাবে হাসপাতালের চাপটা কেমন। 250 শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি এই জেনারেল হাসপাতালে বর্তমানে কিন্তু চিকিৎসাধীন রয়েছে 4.5 শতাধিক রোগী, যার মধ্যে কিন্তু আসলে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাই কিন্তু বেশি। বিশেষ করে ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু হু হু করে বাড়ছে রোগীর সংখ্যা। আমি আসলে সকাল থেকে আছি এই হাসপাতালে এবং বিভিন্ন যে ওয়ার্ডগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে রোগীদের উপচে পড়া চাপের কারণে কিন্তু নির্ধারিত বেডের পাশাপাশি কিন্তু তাদেরকে ফ্লোরেও কিন্তু চিকিৎসা নেওয়া লাগছে এবং পাশাপাশি বেড সংখ্যার দিক থেকে আসলে যে পরিমাণে রোগী রয়েছে সেক্ষেত্রে কিন্তু আসলে যারা চিকিৎসক রয়েছে কিংবা নার্স রয়েছে তাদের কিন্তু বেশ হিমশিম খাওয়া লাগছে। গালিব, চাঁদপুর এই সরকারি জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে কিন্তু বেড রয়েছে মাত্র 43টি, কিন্তু তার বিপরীতে গেল 24 ঘন্টায় শিশু ভর্তি হয়েছে 52 জন এবং এখন পর্যন্ত কিন্তু এই ওয়ার্ডে 126 জন শিশু কিন্তু চিকিৎসাধীন রয়েছে। এবং আমি কথা বলেছিলাম কর্তৃপক্ষের সাথে, তারা যেটা বলছেন এই চিকিৎসাধীন অধিকাংশ শিশু কিন্তু ঠান্ডা জ্বর আক্রান্ত হয়ে কিন্তু আসলে হাসপাতালে এসেছেন। এবং তাছাড়া আমি যদি জানাই যে পুরুষ ওয়ার্ডে কিন্তু রয়েছে প্রায় 50-এর মতো বেডের, বিপরীতে কিন্তু পুরুষ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন 120 জন। এবং যেটা চিকিৎসকরা বলছেন যে আসলে মূলত এখন এই সকালবেলা কিন্তু ভোর সকালে যেই কুয়াশা কিংবা হচ্ছে গিয়ে ঠান্ডা পড়ছে এবং সারাদিন একটা তীব্র গরমের পরিবেশে কিন্তু মানুষজন সর্দি, জ্বর এবং শ্বাসকষ্ট সহ নানান ধরনের কিন্তু আসলে ফ্লু জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন এবং চিকিৎসকরা আসলে তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু যারা সেবিকা রয়েছেন কিংবা নার্স রয়েছেন তাদেরকে কিন্তু আসলে এই অতিরিক্ত রোগীর চাপ সামলাতে কিন্তু ব্যাপক ব্যাক পেতে হচ্ছে এবং এই কারণে যারা রোগী আছেন তাদেরকেও কিন্তু আসলে যথাযথ যে চিকিৎসা সেবা পাওয়ার তাদের কথা রয়েছে তা কিন্তু আসলে তারা নিশ্চিত করতে পারছেন না। এবং যারা রোগী রয়েছেন, আমি আসলে এই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডগুলোতে ঘুরে যা দেখতে পেয়েছি সেক্ষেত্রে কিন্তু আসলে ওয়ার্ডের পাশাপাশি হাসপাতালের ফ্লোর এবং যেই করিডোর রয়েছে কোথাও কিন্তু আসলে রোগী ছাড়া কোনো একটু ফাঁকা জায়গা নেই এবং এতে করে যারা বাহিরে চিকিৎসা নিচ্ছেন কিংবা ফ্লোরের চিকিৎসা নিচ্ছেন তাদের কিন্তু আসলে অবর্ণনীয় কিন্তু দুর্ভোগী পোহাতে হচ্ছে। আমি কথা বলেছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সাথে, তারা যেটা বলছেন যে আসলে মূলত এই 250 শয্যা বিশিষ্ট যেই সরকারি হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়তই 300 কিংবা 300 শতাধিক কিন্তু আসলে রোগী তাদের চিকিৎসা সেবা দিয়ে আসা লাগছে। কিন্তু এখন যেহেতু আসলে মৌসুম পরিবর্তনের সাথে সাথে রোগীর চাপ বেড়ে যাওয়াতে তাদের কিন্তু আসলে আরো বেশি পরিমাণে রোগীদের প্রতি যত্ন নেওয়া প্রয়োজন
পড়ছে এবং এতে করে কিন্তু তাদেরকেও কিন্তু অনেকটাই কাজের যে চাপ তা কিন্তু আসলে সামলাতে হচ্ছে। শুধু চাঁদপুর সদর হাসপাতাল নয়, বিভিন্ন যে উপজেলা হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু আসলে রোগীর চাপ বাড়ছে এবং এতে করে রোগীদের প্রতি যেই চিকিৎসকরা যেই পরামর্শটুকু দিচ্ছেন তারা বলছেন যে বিশেষ করে শিশুদের যাতে অতিরিক্ত গরম কিংবা ঠান্ডা যাতে না লাগে এবং সেই ক্ষেত্রে ধুলাবালি জায়গা থেকে কিন্তু আসলে তাদেরকে রক্ষা করার জন্য কিন্তু তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং বেশি করে লিকুইড খাবার খাওয়ার কিন্তু পরামর্শ দিচ্ছেন। তো সবকিছু মিলিয়ে গালিব এই ছিল আমার চাঁদপুর থেকে হাসপাতালের সবশেষ। চাঁদপুরে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন বেশি, আর বরাবর মতোই হিমশিম খাচ্ছে হাসপাতালের কর্তৃপক্ষ। এ বিষয় নিয়ে জানাচ্ছিলেন তালহা জুবায়ের। বরিশাল মহাসড়কের উজিরপুরে বাম রাইল খালের উপর থাকা সেতুর বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে, যার উপর দিয়ে মারাত্মক ঝুঁকি নিয়ে চলছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন। ফলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। এছাড়া বরিশাল বিভাগে চলাচলের জন্য একমাত্র পথ ক্ষতিগ্রস্ত হলেও ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়বে বলছেন ব্যবসায়ী নেতারা। তবে প্রাথমিকভাবে বালুর বস্তা দিয়ে সংস্কারের কাজ করা হচ্ছে বলছেন সড়ক ও জনপদ বিভাগ। আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশালের উজিরপুর উপজেলায় বামরাইল খালের উপর নির্মিত সেতু এটি রাজধানী ঢাকার সঙ্গে বরিশাল বিভাগের 6 জেলায় সড়ক পথে যাতায়াতের একটি মাত্র পথ। সে পথেই রয়েছে এই সেতু, অথচ সেই সেতুর নিচে একাধিক জায়গায় তৈরি হয়েছে বড় বড় ফাটল। সড়ক ও জনপদ বিভাগ সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে 5 টনের বেশি ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। তবে কোনো নিয়মের তোয়াক্কা না করেই মারাত্মক ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলছে যানবাহন। ফলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। লিমিট হচ্ছে গিয়ে আপনার 5 টন, কিন্তু সেখানে যানবাহন চলে 25 টন, তারপর 30 টন। গাড়ি যখন ব্রিজের উপরে ওঠে এটা দোলে অনেক সময় আমরা হাঁটাচলা করলে এটা অনুভব করতে পারি। এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ, যে কোনো টাইমে একটা অকারণ ঘটতে পারে। ব্যবসায়ীরা বলছেন সেতুটি ধসে পড়লে রাজধানী সহ সারা দেশের সাথে বরিশাল বিভাগের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে। তাই দ্রুত সময়ের মধ্যে সেতু মেরামতের দাবি জানিয়েছেন তারা। ব্যবসায়ীদের যত মালামাল, পায়রা বন্দরের মালামাল, সমস্ত মালামাল এই হাইওয়ে দিয়ে আসে। কাজেই এইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে টোটাল বরিশাল কলাপস, বরিশাল বিভাগ কলাপস হবে। সড়ক ও জনপদ বিভাগ বলছে বামরাইল সেতুর নিচে ইতিমধ্যে বালুর বস্তা দেওয়া হয়েছে। এছাড়া সেতুর পাশে একটি বেইলি ব্রিজ নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 25 টন 30 টন ট্রাক ওইখান দিয়ে চলাফেরা করে এবং এই যাতায়াতের কারণে আমরা আশঙ্কা করতেছি যে এই ক্র্যাকটা ডেভেলপ করেছে এই ব্রিজে। এখানে যান চলাচলটা যেন বিঘ্ন না হয় এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, সেই কারণে আমরা হয়তো খুব শীঘ্রই এখানে কোনো বেইলি সেতু স্থানান্তর করব এবং কোনো বড় ধরনের স্ট্রাকচার আমরা এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক স্ট্রাকচার নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করব। বামরাইল সেতু কবে নির্মাণ করা হয়েছিল সুনির্দিষ্ট কোনো তথ্য নেই সড়ক ও জনপদ বিভাগের হাতে। তবে স্থানীয়দের ভাষ্যমতে পাকিস্তান আমলে নির্মিত এই সেতুর বয়স 65 থেকে 70 বছরের বেশি, যার দৈর্ঘ্য 25 মিটার। এখানে নতুন করে একটি সেতু নির্মাণ করা হলে পরবর্তী 100 বছর বা তার অধিক সময়ের বিষয়টি মাথায় এনে কাজ করতে হবে। এই সেতুটির প্রস্থ মাত্র 7 মিটার। এখানে দুটো গাড়ি পাশাপাশি চলতে পারে, কিন্তু 6 লেন বা 4 লেন হলে সেতুটির প্রস্থ বাড়াতে হবে। সেক্ষেত্রে এর নির্মাণ ব্যয়ও বাড়বে। বর্তমান বাজার দর অনুসারে যাতে খরচ হতে পারে কমপক্ষে 30 থেকে 35 কোটি টাকা। ফিরদাউস সোহাগ, এখন, বামরাইল, বরিশাল। এদিকে সুনামগঞ্জের মহাসিং নদীতে একটি সেতুর অভাবে ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয় 3 উপজেলার প্রায় 5 লাখ মানুষকে। স্বাধীনতার পর থেকে সেতু নির্মাণের আশ্বাস দেয়া হলেও নেওয়া হয়নি বাস্তবায়নের উদ্যোগ। এলজিইডি বলছে মহাসিং নদীতে সেতু তৈরির জন্য দ্রুত মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে। লিপসন আহমেদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত।
সেতুর অভাবে আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দিরাই, শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার অন্তত 50 গ্রামের মানুষ। খেয়া নৌকায় করে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে মহাসিং নদী পারাপার হচ্ছেন 5 লাখের বেশি বাসিন্দা। জেলা শহরে যেতে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হয় তাদের। নদী পার হতে গিয়ে বিপাকে পড়তে হয় স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদেরও। এলাকার উৎপাদিত ফসল আনা নেয় কৃষকদের পড়তে হয় বাড়তি বিড়ম্বনায়। বর্ষায় বাড়ে আরও দুর্ভোগ। সেতুর দাবিতে বিভিন্ন সময় মানববন্ধন করেও সুরাহা মেলেনি। আমরা সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত, যেমন স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সবকিছু থেকে বঞ্চিত। ছাত্র ছাত্রী আমরা সব সময় ফারাইতে পারে না, নৌকা পাই না। অসুস্থ মানুষ যারা আছেন এরা লইয়া যাইতে খুব কষ্ট হয়। বর্ষাকালে ছাত্রছাত্রী আসতে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয়। যদি এই ব্রিজটা হয় তাহলে আমরা বাড়ি থেকেই ইজিলি সহজে আমরা বিভিন্ন জেলা বা উপজেলায় বা রাজধানীতে মালামালগুলো সরবরাহ করতে পারবো। এলজিইডি বলছে মহাসিং নদীতে সেতু তৈরির জন্য দ্রুত মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে। বর্তমানে এই জায়গায় ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ দরকার। এলাকার লোকজনের ব্রিজ নির্মাণ করার জন্য দাবি জানিয়েছে। আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে ব্রিজটি বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব। মহাসিং নদীর 3 মোহনায় সেতু নির্মাণ হলে বদলে যাবে 3 উপজেলার যোগাযোগ ব্যবস্থা। ভিন্ন মাত্রা পাবে 50 গ্রামের প্রান্তিক পর্যায়ের অর্থনীতি। এখন সুনামগঞ্জ। হবিগঞ্জ জেলার 8টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে বিভিন্ন কারণে 4টি কেন্দ্র বন্ধ হয়ে গেছে। এতে উৎপাদনে নেমেছে অর্ধেকের নিচে। জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ স্বাভাবিক রাখতে কমিয়ে দেওয়া হয়েছে জেলার বরাদ্দ। এতে ভয়াবহ লোডশেডিংয়ে জেলাবাসী। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন কাজল সরকার। কাজল, বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার কারণ কি, আর এই যে লোডশেডিংয়ে জেলাবাসী, তা নিয়ে জেলাবাসী কি বলছে? হবিগঞ্জে মূলত 8টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এর মধ্যে বিভিন্ন কারণে 4টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। যেহেতু 4টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আসলে বিদ্যুৎ উৎপাদনের যে উৎপাদন সেটি প্রায় একেবারে অর্ধেকের নিচে নেমে গিয়েছে। আমি যদি আপনাকে একটু বলি যে 8টি বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ছিল 1706 মেগাওয়াট, কিন্তু সেই উৎপাদন এখন বর্তমানে 820 মেগাওয়াটে নেমে গিয়েছে, অর্থাৎ 886 মেগাওয়াট উৎপাদন কমে গিয়েছে। এর মধ্যে আসলে 4টি বিদ্যুৎ কেন্দ্র যে বন্ধ হয়ে গেছে। শাহজিবাজার 330 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, সেটি 2022 সালে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় বন্ধ হয়ে যায়। এরপর আর সেটি আসলে চালু করা সম্ভব হয়নি, যেখান থেকে 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো। এর বাহিরে একই বিদ্যুৎ কেন্দ্রের 100 মেগাওয়াট যে প্ল্যান্টটি রয়েছে, সেই প্ল্যান্টটিও মূলত চলতি বছর আসলে অগ্নিকাণ্ডের ঘটনাতে বন্ধ হয়ে যায়। এর বাহিরে নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা যে সাউথ যে বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে, মূলত 383 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, সেটি গেল আগস্ট মাসে টারবাইন ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। আর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি মূলত নসরতপুর 11 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, যেটি দিয়ে আসলে শায়েস্তাগঞ্জ পুরো উপজেলাতে বিদ্যুৎ সরবরাহ করা বা কাভার করা সম্ভব হতো। সেটি যে চুক্তির মেয়াদ সেটি শেষ হয়ে যাওয়ার কারণে। আন্তর্জাতিক প্রসঙ্গ। আর কয়েক ঘন্টা পরে জানা যাবে কে হচ্ছেন নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এরপরই ফলাফল ঘোষণা হবে। শহরে প্রায় 5.1 মিলিয়ন নিবন্ধিত ভোটারের মধ্যে ইতিমধ্যে প্রায় 7,35,000 নিউ ইয়র্কার আগাম ভোট দিয়েছেন। তাতেও এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি। শেষ পর্যন্ত জিতলে তিনি হবেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র। বিস্তারিত প্রতিবেদনে। ভারতীয় বংশোদ্ভূত বাবা মায়ের সন্তান জোহরান মামদানি জন্মেছেন উগান্ডায়, কিন্তু বেড়ে উঠেছেন নিউ ইয়র্কে। বাংলাদেশিরা তাকে নিজেদের প্রার্থীর মতোই দেখছেন। বাংলাদেশের গ্রামগঞ্জের নির্বাচনের মতোই উৎসবের আমেজ এখন নিউ ইয়র্কের বাংলাদেশি পাড়াগুলোয়। প্রাইমারিতে জেতার পেছনে বাংলাদেশি নারীদের অবদান স্বীকার করলেও মূল নির্বাচনে বাংলাদেশি আন্টি আঙ্কেলরা ইতিহাস পরিবর্তন করবে বলেও বিশ্বাস স্বয়ং জোহরান মামদানির। Many of them are in this room. I would be remiss if I also didn't say the Bangladeshi uncles who stood with us as well as the Bangladeshi youngsters.
মাত্র ৩৩ বছর বয়সী স্টেট অ্যাসেম্বলিম্যান জোহরান প্রগতিশীল রাজনীতির পরিচিত মুখ। তার বার্তা স্পষ্ট, এমন এক মানবিক শহর যেখানে গণপরিবহন, বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষা থাকবে সকলের নাগালে। মুসলিমরাও অন্য সবার মতো মর্যাদা নিয়ে বসবাস করবে। And that is the city hall that I endeavor to build. A city hall where people can not just see themselves in it, but a city hall where they can understand that that government cares about them, cares about their welfare, and will fight for them. No matter where they were born, no matter what religion they have, no matter their name, it is their city, and it is our job to deliver it for them. Are you ready? ৩৭তম মেয়র নির্বাচন চলছে ইতিহাস খ্যাত নিউ ইয়র্ক সিটিতে, যা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সাংস্কৃতিক রাজধানী। প্রায় ৪০০ বছরের ইতিহাসে এই শহরে কখনো কোনো মুসলিম এমনকি কোনো এশীয় বংশোদ্ভূত মেয়র নির্বাচিত হননি। বর্তমানে শহরের প্রায় ৯% ভোটার মুসলিম, আর এশীয় বংশোদ্ভূত নাগরিকদের হার ২০% বেশি। বিশেষজ্ঞরা বলছেন এই ভোটাররাই এবার ফল নির্ধারণে ভূমিকা রাখবেন। All of this in a city where more than 1 million of its residents are Muslim. And I know that what Muslim New Yorkers want and deserve is the same thing as every other community. Equality and respect. Nothing more. তবে শেষ মুহূর্তে সমীকরণ বদলেছে। ডেমোক্রেটিক মেয়র এরিক অ্যাডামস প্রার্থিতা প্রত্যাহার করে স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়েছেন। এরিকের মুসলিম বিরোধী বক্তব্য ও মিডিয়ার চাপ জোহরানের প্রচারণায় বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। মোদিপন্থী ভারতীয়রাও জোহরানের বিরোধিতা করছেন। সবার লক্ষ্য মুসলিম ও প্রগতিশীল প্রার্থীকে আটকানো। তবে জোহরানের পাশে দাঁড়িয়েছেন সেলিব্রিটি রাজনীতিক বার্নি স্যান্ডার্স, আলেকজান্দ্রিয়া অকাসিও, ডেমোক্রেট নেতা হেকিম জাফরি এবং নিউ ইয়র্কের গভর্নরও। শেষ মুহূর্তে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থন কৃষ্ণাঙ্গ ভোটারদের মন জয় করতে সাহায্য করতে পারে। নিউ ইয়র্কের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কেবল রাজনৈতিক নয়, এটি সংস্কৃতি, ধর্ম ও প্রজন্মের প্রতিনিধিত্বের এক পরীক্ষা। এখন দেখার বিষয়, ইতিহাসের পাতায় সত্যি কি মুসলিম মেয়র হিসেবে জায়গা করে নেন জোহরান মামদানি। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির শর্ত ভেঙে ফের গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার গাজার হাসপাতাল সূত্রের বরাতে আল জাজিরা জানায়, রাফা ক্রসিংয়ের উত্তরে ইসরায়েলি গুলিবর্ষণে প্রাণ গেছে ৩ ফিলিস্তিনির। তবে তেল আবিবের অভিযোগ, যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করায় হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এদিকে সোমবার ৫ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। একই দিন আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে আরও ৪৫ ফিলিস্তিনি বন্দীর মরদেহ গাজায় ফেরত পাঠিয়েছে তেল আবিব। অন্যদিকে গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন পেতে মধ্যস্থতাকারী দেশগুলো কাজ করছে বলে জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকাম ফিদান। ইস্তাম্বুলে গাজা যুদ্ধবিরতি নিয়ে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, কাঠামো মেনেই গাজায় আন্তর্জাতিক সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হবে। আবারও বিএনপির প্রার্থীর মনোনয়ন প্রসঙ্গ। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে 10টিতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। এতে বাদ পড়েছেন অনেক হেভিওয়েট প্রার্থী। তবে রাতেই বিক্ষোভ মিছিল করেন বাদ পড়া প্রার্থীদের সমর্থকরা। এর জেরে রাতে সীতাকুণ্ডের 4 নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, চট্টগ্রামে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর প্রতিক্রিয়া কেমন জানাবেন, আর বিশেষ করে রাতে যে যাদেরকে বহিষ্কার করা হয়েছে তা নিয়েও তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন সেটাও জানাবেন। গালিব প্রার্থীদের নাম ঘোষণার পর থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম নগর এবং আশপাশের যে উপজেলাগুলো রয়েছে সেখানে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ, উল্লাস, উচ্ছ্বাসের একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের ৮ যে সংসদীয় আসন রয়েছে, সেই সংসদীয় আসনে মহানগর বিএনপির যিনি আহ্বায়ক আশাদুল্লাহ, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে তার বাসা কেন্দ্রিক নেতাকর্মীরা ভিড় করছেন সকাল থেকে। আমরা দেখতে পাচ্ছি তারা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন এবং দলের যে ৩১ দফা তারেক জিয়া কর্তৃক দেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন করা হবে এমন আশা তারা প্রকাশ করছেন এই নেতার মাধ্যমে।
তো আপনাকে বলে রাখি যে আপনি শুরুতে যেমনটি বলছিলেন যে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের মধ্যে 10টিতে কিন্তু বিএনপির দলীয় প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়েছে, 6টিতে কিন্তু এখনও দেওয়া হয়নি। যে 10টিতে দেওয়া হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি নতুন মুখ কিন্তু বেশ এসেছে, পাশাপাশি হেভিওয়েট বেশ কয়েকজন প্রার্থী কিন্তু এবার মনোনয়ন পায়নি। এর মধ্যে আমরা যদি বলি যে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী রয়েছেন, এরপর উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক খন্দকার গোলাম আকবর খন্দকার রয়েছেন। এরপরে আমরা দেখেছি বিএনপির ভাইস চেয়ারম্যান, যদিও তার পদটি এই মুহূর্তে স্থগিত রয়েছে, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, তারা কিন্তু বাদ পড়েছেন। সেই জায়গাতে আসলে তাদেরকে দেয়া হবে কিনা সেটি নিয়েও কিন্তু এক ধরনের সংশয় আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি জানেন যে রাউজান একটি 6টি সংসদীয় আসন, সেখানে কিন্তু গত 5 আগস্টের পর থেকে বিএনপির অন্তঃকোন্দলের কারণে প্রায় 6 জন মারা যায়, পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। সেই প্রেক্ষিতে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি এখনও পর্যন্ত সেখানে 2 জন যেহেতু হেভিওয়েট প্রার্থী রয়েছেন, গোলাম আকবর খন্দকার পাশাপাশি গিয়াস কাদের চৌধুরী, যদি সেখানে মনোনয়ন দেওয়া হতো তাহলে হয়তো বিশৃঙ্খলা বাড়তে পারত। এই ধরনের আশঙ্কা থেকে মূলত দেওয়া হয়নি এমনটি বলা হচ্ছে। তবে যেখানে দেওয়া হয়েছে তারা বলছেন যে তারেক জিয়ার যে 31 দফা, পাশাপাশি তারা মানুষের কাছে যে আশ্বাসগুলো নিয়ে যাচ্ছেন সেগুলো তারা পুরোপুরি বাস্তবায়ন করবেন, এমন কথাগুলো আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি তাদের নেতাকর্মীদের মাধ্যমে। আপনাকে বলে রাখি যে এই যে সামনের নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা দলের যে 31 দফা রয়েছে সেই 31 দফা বাস্তবায়নে কাজ করবেন এবং নতুন মুখ যারা এসেছেন তাদেরকেও কিন্তু এখানে অভিনন্দন জানানো হচ্ছে এবং নতুনদের মাধ্যমে তারেক যে স্বপ্ন সেটি বাস্তবায়ন হবে এমনটি তারা আশা করছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এই গতকালকে বিএনপির যে প্রার্থীদের নাম ঘোষণা, সেই ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস যেমন রয়েছে, পাশাপাশি যে সকল হেভিওয়েট প্রার্থী বাদ পড়েছেন তাদের সমর্থকরা কিন্তু অনেকটা নাখুশ, সেই দৃশ্যও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। গালিব, চট্টগ্রামে 16টি সংসদীয় আসনের মধ্যে 10টিতে গতকাল বিএনপি প্রার্থী ঘোষণা করেছেন এবং যারা মনোনয়ন পেয়েছেন সেই প্রার্থী এবং সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, সেই খবরই জানাচ্ছিলেন কাজী মাহফুজ। প্রথমবারের মতো নবনির্বাচিত 25 জন পরিচালকদের সবাইকে নিয়ে অনুষ্ঠিত হলো বিসিবির সভা। তবে দীর্ঘ সময় ধরে অনুষ্ঠিত সভায় চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে হাতে গোনা কয়েকটি বিষয়। আরও জানাচ্ছেন আসাদুজ্জামান লিটন। 6 অক্টোবর নির্বাচনের ফল ঘোষণার পরপরই দায়িত্ব বন্টনের জন্য এবং পরদিন কয়েকজন পরিচালককে নিয়ে সভা আয়োজন করেছিল বিসিবি। তবে 25 জন পরিচালকের সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ কোনো সভা অনুষ্ঠিত হয়নি। অবশেষে নির্বাচনের প্রায় 1 মাস পর প্রথমবারের মতো সকল পরিচালককে নিয়ে বিসিবির সভা, যেখানে আলোচনা হয় বিপিএল থেকে শুরু করে নানা ইস্যু নিয়ে। বিকেল 3টার একটু পর শুরু হওয়া সভা চলে রাত প্রায় 10টা পর্যন্ত। প্রায় 7 ঘন্টার ম্যারাথন মিটিং শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিসিবির 4 পরিচালক, যেখানে আলোচনার নানা বিষয়বস্তু তুলে ধরেন তারা। ডিসকাশন এবং ডিবেটটা একটু বেশি হয়েছে। সামনে আয়ারল্যান্ড সিরিজ। আসুন ওই সিরিজের জন্য বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন থাকতেও আলাদা করে আরেকজন নিয়োগের কারণও জানিয়েছে সংস্থাটি। আমাদের এই মুহূর্তে আইডেন্টিফাই করা হয়েছে যে আমাদের কোথায় এডিশনাল সাপোর্ট দরকার আমাদের টিমের, তো সেটা বিবেচনা করে আমাদের মনে হয়েছে আমাদের ব্যাটিংয়ের ক্ষেত্রে এক্সট্রা সাপোর্ট দরকার এবং স্পেশালাইজড একজন ব্যাটিং কোচ দরকার টিমের সাথে। এই মুহূর্তে তো আয়ারল্যান্ড সিরিজটা পর্যন্ত এই সিদ্ধান্ত এসেছে, এরপরে আবার নেক্সট ওয়ার্ল্ড কাপের আগে বাদবাকি সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিবির নতুন পরিচালনা পর্ষদ শুরু থেকেই দেশের সর্বত্র ক্রিকেট ছড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে। এবারের মিটিংয়ে আলোচনা হয়েছে সে বিষয়েও। আমাদের যে প্রত্যেকটা হেডকোয়ার্টার বলতে পারছি ডিভিশনাল যে হেডকোয়ার্টারগুলো আছে, আমাদের এই বর্তমানে খেলা হয় ঢাকা, চিটাগাং এবং সিলেটে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হয়। এছাড়াও আমরা বলেছি অতি শীঘ্র যত তাড়াতাড়ি সম্ভব যেন আমরা খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, বগুড়া এই 5টাকে কত শীঘ্রই যেন আমরা নিয়ে যাই। আপনি যদি ক্রিকেটকে ডেভেলপ করতে চান, ভালো জায়গায় যেতে চান, তাহলে আমাদেরকে মনে হয় যে ওই যে আস্তে আস্তে অল্প অল্প করে যে হবে না, যত তাড়াতাড়ি পারা যায় এই ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করতে হবে। গত বিপিএলে ওঠা ফিক্সিং এর অভিযোগ নিয়েও আলোচনা হয়েছে বোর্ড সভায়, তবে এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি কেউই। এদিকে দ্বাদশ বিপিএলে কোন কোন দল অংশ নেবে সেই তালিকা 4 নভেম্বর জানানো হবে বলে জানিয়েছে বিসিবি। এবং ওই সব জায়গাগুলোকে ক্রিকেটকে খুব আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। এখন বাণিজ্যের শিরোনামগুলো আরো একবার। জোট করলেও ভোট করতে হবে নিজ প্রতীকে, এমন বিধান রেখে সংশোধিত আরপিওর অধ্যাদেশ জারি।
বিশৃঙ্খলা না করতে মনোনয়ন বঞ্চিতদের কড়া হুঁশিয়ারি বিএনপির। সড়ক অবরোধ ও সহিংসতার দায়ে সীতাকুণ্ডে 4 নেতাকে বহিষ্কার। শরিকদের নিয়ে শীঘ্রই চূড়ান্ত প্রার্থী তালিকা দেবে জামায়াত, বললেন আমির। ফেব্রুয়ারিতেই সরকারের কাছে জাতীয় নির্বাচন দাবি। ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনায় ভবনের উচ্চতা বৃদ্ধিতে ব্যবসায়ীদের স্বস্তি, ক্ষুব্ধ পরিকল্পনাবিদদের। বাস্তবতা মেনে সিদ্ধান্ত, বলছে রাজু। এবং নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হওয়ার হাতছানি মামদানির সামনে। কয়েক ঘন্টা পরে ভোট, সরকারি বরাদ্দ নিয়ে হুমকি ট্রাম্পের। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।